গসপেলের তরফ থেকে আমি সন্দীপ ঘোষাল আজ আপনাদের সামনে কথা ও কাহিনী এই অনুষ্ঠান নিয়ে আমরা এসেছি। আজকে আমাদের সাথে রয়েছেন আমাদেরই একজন সজল ভট্টাচার্য, যার পরিচয় দীর্ঘদিন কমিউনিস্ট পার্টির মতাদর্শের সঙ্গে আদ্যোপান্ত জড়িত এবং পরিবারের অনেকেই পার্টির সদস্য হওয়া সত্ত্বেও সজলদা কিন্তু পার্টির মেম্বারশিপ নেননি, কিন্তু সজলদার একটা নিজস্ব লাইন অফ থিঙ্কিং রয়েছে। আজকে আমরা কথা ও কাহিনীতে সজলদার সঙ্গে একটু আলাপচারিতা করব। সজলদা, আপনাকে স্বাগত জানাই কথা ও কাহিনী অনুষ্ঠানে। সজলদা, প্রথম কথা যেটা আপনার কাছ থেকে জানতে চাই সেটা হচ্ছে যে আমাদের এমনিতে আলোচনা হয়েওছে নিজেদের মধ্যে, সেটা হচ্ছে ভারতের রাজনৈতিক মতাদর্শ প্রাক স্বাধীনতা, মানে স্বাধীনতার আগে যে ভারতের যে স্ট্যান্ড পয়েন্ট ছিল সেটা নিয়ে আপনি যদি কিছুটা আলোকপাত করেন। বলতে গেলে প্রথমে বলতে হয়, যেমন ভারতবর্ষ স্বাধীনতার লড়াই এই যে তথাকথিত যুগান্তর দল, অনুশীলন দল, যারা স্বদেশী, তাদের মধ্যে সোভিয়েতের পরিবর্তনের পরে রাশিয়া যখন বিপ্লব করে পরিবর্তন সোভিয়েত ইউনিয়ন করলো, তার একটা প্রভাব এখানে পড়েছিল। সেই পড়ার জন্যে একটা মতবাদ, ওদের মতবাদটা অনেকে গ্রহণ করেছিল। তার সঙ্গে আমাদের দেশীয় কংগ্রেস যখন 1987-এ কংগ্রেস দল এলো, তখন তারা কিন্তু পূর্ণ স্বাধীনতা বা ওইভাবে ভাবেনি। এরপরে কমিউনিস্ট পার্টি আলাদাভাবে ভারতের স্বাধীনতার জন্য আত্মপ্রকাশ করেনি। তারা কংগ্রেসের মধ্যেই থেকে কমিউনিস্ট পার্টির লোকজন পরে এরা বেরিয়ে আসে 37, 38-এ আলাদাভাবে বেরিয়ে। আচ্ছা সজলদা, এখানে এক ছোট্ট আমার একটা প্রশ্ন একটু আপনাকে থামালাম, সেটা হচ্ছে যে আমাদের অনেককেই বলতে শুনেছি যে স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে বামদের কোনো ভূমিকা ছিল না। এটা কি? এইটাই মজা, কংগ্রেসের মধ্যে থেকেই বামরা ছিল। এই যে বিনয় চৌধুরী বা আমাদের বর্তমানে বিনয় চৌধুরী, তার সঙ্গে আমাদের স্বর্ণ মুখার্জি, এরা কিন্তু কংগ্রেসের থেকেই কমিউনিস্টটা পড়তো। এরা ভেতরে থেকে পড়তো, তারপরে বেরিয়ে আসে 37-38 সালে বেরিয়ে আসে। আচ্ছা, তা তাদের অবদান তো আছে। কত লোক যেমন বলেছিল আমাদের সোনার টুকরো দুজন বেরিয়ে গেল সেই সময়। তা কমিউনিস্ট পার্টি একবারে আত্মপ্রকাশ করে সরাসরি স্বাধীনতার লড়াই আসে 40 জাস্ট আগে নিজের নামে আর কি, ওইটাই। তার আগে তারা আত্মপ্রকাশ করেছিল। কিন্তু আপনি বলছেন যে পরোক্ষভাবে হলে পরও কমিউনিস্ট বা বামেরা স্বাধীনতা সংগ্রামে ছিল সবসময় ছিল, মানে এই কথাটা খুব একটা মান্যতা দেওয়া যায় না যে তারা ছিল না, এই কথাটা মান্যতা দেওয়া যায় না। আচ্ছা, এই সময় মানে আমার একটা আপনার কাছে একটা বিশেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই লাইনটা কি ছিল, মানে এটা কি মানে তখন কি রাজনৈতিক মতাদর্শটা, মানে যেহেতু প্রাক স্বাধীনতা আমরা জানি যে কংগ্রেসের একটা বিরাট বড় ভূমিকা রয়েছে, তখন কি এই রাশিয়া বা চীনের আধিক্য বা তাদের কোনো ব্যাপার স্যাপার কিছু প্রভাবিত করেছিল? রাশিয়ার এটা প্রভাবিত করেছিল। যারা আন্দামান বা অন্যান্য জেলে ছিল তাদের মধ্যে মার্কবাদী কিছু বৈঠই আসে। তারা সেই সমস্ত পড়াশোনা করে অনেকেই তার মধ্যে কমিউনিস্ট পার্টির মেম্বার হয়েছিল। মানে যুগান্তর দল বা অনুশীলন দল, যাদের আমরা স্বদেশী ডাকাত বলি, যাদের আন্দামান জেল থেকে ভারতের অন্যান্য জেল, পশ্চিমবঙ্গের অন্য জেল ছিল, বঙ্গদেশের অন্য জেল, তারা কিন্তু কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাস করে। বিশেষ করে দুটো নাম বললাম, এর অসংখ্য নাম আছে, সেগুলো হয়তো সব থেকে বলতে পারছি না, কিন্তু অসংখ্য নাম আছে যারা আত্মপ্রকাশ করে পরে কমিউনিস্ট হিসেবে। আচ্ছা, এখানে আরেকটা আপনাকে একটুখানি জিজ্ঞেস করার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে এই আমরা শুনেছি যে আন্দামানে বিশেষ করে যখন আন্দামানে কি নেতাজি গেছিলেন আন্দামান সেলুলার জেলে কোন সময় দেখা সাক্ষাৎ করতে? দেখা সাক্ষাৎ এমনি গেছে, কিছু ওরকম পতাকা উত্তোলন বা এরকম ধরনের কিছু জাতীয় পতাকা উত্তোলন এরকম কোনো ব্যাপার স্যাপার এরকম কিছু? তবে নেতাজিকে জেল খাটানো হয় সেটা হচ্ছে মানগাড় হয়। আচ্ছা, বারমার হয়। বারমা। বারমার মানগাড় হয়।
আচ্ছা, স্বাধীনতা পরবর্তী লাইনটা ঠিক কিরকম? মানে স্বাধীনতা পরবর্তী লাইন মানে এটা তো বোঝা গেল একটা রাশিয়ার রাজনৈতিক মতাদর্শের প্রতি ভারতের একটা ইনক্লাইনেশন ছিল বা একটা এই ছিল, কিন্তু স্বাধীনতার পরে যখন স্বাধীনতার পরে আমাদের দেশে যখন মন্ত্রিসভা গঠন হলো, তখন পণ্ডিত নেহেরু ছিলেন প্রধানমন্ত্রী। কংগ্রেসের অন্য যারা ছিলেন তারা কিন্তু একটা সমাজতান্ত্রিক ভাবনা চিন্তা করেছিল। আচ্ছা, তখনও তার মধ্যে একটা সমাজতান্ত্রিক সমাজ, তার মধ্যে ওই বড় ধরুন আমাদের ভিলা, আমাদের দুর্গাপুর, আমাদের রাউরকেল্লা, এই যে বড় বড় স্টিল প্রজেক্টগুলো হলো, ব্যক্তি কেন্দ্রিক না হয়ে একদম সরকারি লেভেলে যেটা হলো, এইগুলো আসতো না কিন্তু। এগুলো সবই মানে আর কি ওই এর ফলে মানে আর কি যে একটা রাশিয়ার প্রতি একটা ইনক্লাইনেশন থাকার এর সঙ্গে আরেকটা ব্যাপার, আমাদের এই যে যারা এই প্ল্যানিং কমিশনে ছিল তারা কিন্তু প্রশান্ত মহানগরীর যে আইএসআই, তারা সেই তথ্যগুলো পাঠাতো ভারতবর্ষে কোথায় কত লোক বসবাস করে, তাদের জন্য কি কি লাগবে না লাগবে। সেই যোজনা কমিশন সেইটার প্রশান্ত মহানগরীর ওই সংস্থার যে ডাটা বেরোতো তারপরেই বেশ করে এগুলো করতো। আচ্ছা আচ্ছা, সেই সময় এটা একটা প্রচন্ড প্রভাব ছিল, সেই সময় প্রচন্ড একটা প্রভাব ছিল। আচ্ছা, ঠিক তাহলে কোন সময় জনসংঘের জন্ম বা উৎপত্তি বা তাদের জাগরণ, মানে তারা উঠলো কখন? ঠিক জনসংঘ তাদের জাগরণ, এটা হচ্ছে জনসংঘ যে একটা 1925 সালে এটা আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জন্ম হয়। তাদের একটা পলিটিক্যাল উইং দরকার। 52 প্রথম যখন 52 সালে আমাদের 50 সালে প্রজাতন্ত্র হয়ে গেল, বি.আর. আম্বেদকর বা অন্য যারা ছিল তারা যখন একটু ঠিক করলো যে সংবিধান, তারপরে প্রথম স্বাধীনতার পর নির্বাচনটা হলো 52 সালে। 52 সালের সম্ভবত ফেব্রুয়ারি মার্চের সময়। জনসংঘ হয় 1951 সালে 21 অক্টোবর। আচ্ছা, ওদেরই পলিটিক্যাল, আমাদের বঙ্গদেশের শ্যামাপ্রসাদ মুখার্জি তার মধ্যে ওয়ান অফ দেম, প্রচন্ডভাবে তিনি সামনে ছিলেন জনসংঘ। আরো সব ছিল এখানে, তারাও তখন দাঁড় করিয়েছিল, তাদেরও একাধিক পার্টিচিপেট ছিল, বিশেষ করে বলতে পারি হরিপদ ভারতী। তাহলে আবার আপনাকে একটু থামাচ্ছি, সেটা হচ্ছে 51-তে জনসংঘের মানে আর কি জাগরণ বা তাদের জন্ম, শ্যামাপ্রসাদ মুখার্জির মুভমেন্টও 51-52 এই সময়টা দিয়ে নিশ্চয়ই তার মানে প্রতিফলিত হয়েছে। তাহলে কেন আমরা রাজনৈতিক মহলে এরকম কথা শুনি যে শ্যামাপ্রসাদ মুখার্জি নাকি এমন একজন ব্যক্তি যিনি স্বাধীনতা সংগ্রামে তার যেন একটা মানে সাংঘাতিক একটা ভূমিকা ছিল, তার একটা বিরাট, তিনি সাভারকার যখন আন্দামানে জেলে গেছিল সেক্ষেত্রে তখন নাকি মানে ওখানে শ্যামাপ্রসাদ মুখার্জির বক্তব্যের রেশ ধরে সাভারকার সমস্ত কথাবার্তা বলেছেন। এই কথাগুলো কি সত্যি কোনো যৌক্তিকতা আছে? সাভারকার এইটাতেই মানে ওনার আগে বীর লেখা হয়, কিন্তু উনি সেই সময় অনেকবারই মুচলেখা দিয়েছিলেন আমার ছেড়ে দেওয়া করবে। আচ্ছা, এটা ঘটনা। এখন সেগুলো স্বীকার করে কিনা, মানে সাভারকারের কেন মুচলেখা দিতে হয়েছিল? জেলে থাকবো না। আচ্ছা, জেলে থাকবো না, জেলে আন্দামানের জেলে থাকবো না। আচ্ছা আচ্ছা, সাভারকার মানে সাভারকারের মানে ব্যক্তি বিশেষ সাভারকারের উপরে এরকম একটা রয়েছে আর কি। আচ্ছা, তাহলে ঠিক জনসংঘের যদি এরকম 1952 বা 51 সালে যদি মানে উৎপত্তি হয়, তাহলে কমিউনিস্ট আন্দোলনটা ভারতবর্ষের ঠিক কবে থেকে মানে তার ভারতের মানচিত্রে সর্বত্র ছড়িয়ে পড়লো? সর্বত্র ছড়িয়েছে স্বাধীনতার পরে। তার আগে বোম্বাই প্রদেশে যারা যারা ছিল তাদের মধ্যে একটা সাংস্কৃতিক দিকও ছিল, তার মাধ্যমেও তারা ছড়িয়েছিল। আইপিটিএ বিদ্যুৎ থিয়েটার, তার মাধ্যমে এরা ছড়িয়েছে। তারপরে ট্রেড ইউনিয়ন মুভমেন্টে ছড়িয়েছে। তারপরে আস্তে আস্তে 52 ইলেকশন থেকে যখন মানুষ জানতে পারলো যেখানে কমিউনিস্ট পার্টি আছে, তার আগে আমাদের মুজাফর আহমেদ বঙ্গদেশে আরো অনেকেই ছিল সেই সময় যারা করেছিল।
তাদের মধ্যে ছিল। তবে আমরা জানতে পারি 1952 ইলেকশনের পরে যে কমিউনিস্ট পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু তার আগে কমিউনিস্ট পার্টি এখানে ব্যান ছিল। আচ্ছা, ব্যান ছিল 48-এ, 48 সালে। মানে তখন কি মানে প্রাক স্বাধীনতা আমলে স্বাধীনতার পরে ব্যান। আচ্ছা, স্বাধীনতার পরে ব্যান্ডটা হয়েছে। আচ্ছা, এই ব্যান্ডটা তার মানে তখনকার কংগ্রেস সরকার করেছে। তারপর ব্যান্ডটা তুলে নেওয়া হয় ইলেকশনের সময়। আচ্ছা, সেটা হচ্ছে 1952। 1952 আগে। আচ্ছা, তো তখনকার পার্টি লাইনটা কি ছিল? মানে তখনও কি রাশিয়ার প্রতি একটা, হ্যাঁ, প্রথমে ছিল চীনের প্রতি একটা না, চীনের প্রতি যেটা এলো, চীন 49 সালে মাও সেতুংয়ের নেতৃত্বে তারা মানে লাল পতাকার এতে পাওয়ারে আসে। 59 সালে আমাদের ভারতের বর্ডারে, তিব্বতের বর্ডার নিয়ে খানিকটা গন্ডগোল হয়। আচ্ছা সজলদা, একটু আপনাকে থামাচ্ছি, কারণ আমরা ছোট্ট একটা নমস্কার, আবার আমরা ফিরে এলাম বিরতির পর। সজলদা, দুটো খাদ্য আন্দোলন আপনি দেখেছেন এবং তার মধ্যে দিয়ে আপনার যাত্রাপথ। একটু যদি দুটো সম্বন্ধে, প্রথম খাদ্য আন্দোলন এবং দ্বিতীয় খাদ্য আন্দোলনের সম্বন্ধে যদি একটু আমাদের বলেন দর্শকদের। প্রথম খাদ্য আন্দোলন হয় 1959, 59। সেই খাদ্য আন্দোলন পশ্চিমবঙ্গে প্রায় সেই সময় উইদাউট গুলিগোলায় প্রায় 80 জন মানুষ লাঠিচার্জ বা পদপিষ্ট হয়ে মারা যায় সেই সময়। সেই খাদ্য আন্দোলনের রেসটা 60-এ ছিল, কিন্তু সেই রেসটার মাঝখানে চাইনিজ ভারতবর্ষের সঙ্গে একটা গণ্ডগোলের ফলে যুদ্ধ শুরু হয়ে যায়, ওই জন্য দেশটা থাকে না। 62 চীনে আমাদের ভারতের বর্ডারে ম্যাকমোহন লাইন, ওরা মানতে চায় না। এটা নিয়ে পার্টির মধ্যেও একটা মতবিরোধ হয়। তখন থেকে ভারতের কমিউনিস্ট পার্টি আর তার সঙ্গে যারা ওই লাইনটা মানতে পারলো না, তাদের সঙ্গে একটা তীব্র রাজনৈতিক মতবিরোধ হলো এবং তখনই বোধহয় বিভাজনটা হয়েছিল। বিভাজনটা শুরু হয়ে যায়। এই বিভাজনটা মানুষ জানতে পারলো 64 সালে। ওরা যারা নিজেদের লেফট সিপিআইএম বলছে, তারা তখন বেরিয়ে আলাদা পার্টি ফর্ম করে 64 সালে, মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্ক্সবাদী। এই অবধি হলো। তারপরে খাদ্য আন্দোলনের পরে 66 সালের মার্চ মাসে তীব্র খাদ্য আন্দোলন, এর দেশটা অনেক দিন ধরে যায়। তারপরে 67-তে এই সরকারও পড়ে যায়। সরকার পড়ে গেল, মানে ওই নতুন করে ইলেকশন 5 বছর অন্তর যে হয়, 62-র পরে 67-তে কংগ্রেস সরকার পড়ে গেল। কংগ্রেস তখন ঠিক পেয়েছিল, দুটো ফ্রন্ট ছিল, একটা সিপিআই বাংলা কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিল একটা গ্রুপ, সেটা হচ্ছে অজয় মুখার্জি, সুশীল ধারার নেতৃত্বে বাংলা কংগ্রেস।
এই বাংলা কংগ্রেসের সঙ্গে সিপিআই আর ফরওয়ার্ড ব্লক আরও দু একটা পার্টি, এরা মনে হয় ছিল 8 পার্টি, আর এদের সিপিএম এর নেতৃত্বে ছিল 6 পার্টি। এই দুটো পার্টি আলাদাভাবে লড়াই করে কংগ্রেসের থেকে এরা 13টা সিট বেশি পেয়েছিল। তখনকার কংগ্রেস প্রেসিডেন্ট দতুল্য ঘোষ বললো, আমরা যখন কম পেয়েছি আমরা সরকারে যাব না, বা আমাদের পশ্চিমবঙ্গে কেনা বেচা হতো না, যেটা হরিয়ানা তৎকালীন আমলেও হয়েছে, এমএলএ কেনা বেচা। মানে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে তখন এই কেনা বেচার ব্যাপারটা ঢোকেনি ছিল না। এর ফলে হলো কি, এরা মানুষের জনতার দাবিতে যুক্ত ফ্রন্ট হলো। আচ্ছা। দুটো ফ্রন্ট মিলে যে যুক্ত ফ্রন্ট, এই সরকার আবার পড়ে গেল 21শে নভেম্বর 1967। এরপর পড়ে গেল, কিন্তু একটা বিধানসভাটা তো দিয়েছিল, প্রফুল্ল ঘোষের নেতৃত্বে একটা সরকার গঠন হলো। সেই সরকারে প্রফুল্ল ঘোষকে মুখ্যমন্ত্রী করে জাহাঙ্গীর কবির, আশু ঘোষ, এরা সব মিলে একটা সরকার গঠন করলো। সেই সব তীব্র আন্দোলন হলো। এই যে আন্দোলনের ফলে বহু লোক জেলে গেল। এই সরকারের পতন হয়ে গেল 68 20শে মার্চ, রাষ্ট্রপতি শাসন হয়ে গেল। আচ্ছা সজলদা, একটু থামাচ্ছি, সেটা হচ্ছে যে এই অতুল্য ঘোষের সরকারে কি কমিউনিস্ট ছিলেন? না, ছিলেন না। প্রফুল্ল ঘোষের সরকারে না, কমিউনিস্ট ছিলেন না, এরা ছিল না। মানে যারা যুক্ত ফ্রন্ট করেছেন তারা কেউ ছিল। তারপরে আবার ইলেকশন হলো, ওই যে রাষ্ট্রপতি শাসন হলো 6 মাসের জন্য, তারপর ফার্দার ইলেকশন হলো 69-69, আবার যুক্ত ফ্রন্ট। এবং তখন তো যুক্ত ফ্রন্ট বিপুল ভোটে জিতছিল, জেতার পর এই সরকারও পড়ে গেল 71-এর আগে। 71-এ আবার ভোট হলো। এই যে মাঝখানে পড়ে গেল, মানে আবার একটা সরকার হলো। অজয় মুখার্জিকে মন্ত্রী করে, মুখ্যমন্ত্রী করে, বিজয় সিনহার উপমুখ্যমন্ত্রী হয়ে একটা সরকার হলো। সেই সরকার ফেলে দেওয়া হলো, আবার ফেলে দিয়ে ফ্রেশ ইলেকশন হলো 72-এ। এই 72-এর ইলেকশনে সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী করে। এটা 76 অব্দি ছিল। কেন্দ্রে জনতার সরকার এসে গেছে, তখন এই সরকারগুলোকে ফেলে দেওয়া হলো। আচ্ছা, ফেলে দিয়ে ফার্দার ইলেকশন হলো 77-এর জুন মাসে। এই 77-এর জুন থেকে তখন বৃহত্তর বামফ্রন্ট হলো। ওই যে 6 আর 8 মিলে, এই মিলেতে সিপিআই কিন্তু এর মধ্যে ছিল না। আচ্ছা, সিপিআই তখনও কংগ্রেসের সঙ্গে ছিল, মানে পার্লামেন্ট ইলেকশন অব্দি। আচ্ছা, পার্লামেন্ট ইলেকশনে মানে তখন যুক্ত ফ্রন্টে সিপিআই ছিল না? যুক্ত ফ্রন্টে ছিল, কিন্তু বামফ্রন্ট ছিল না। সিপিআই নেয়নি তো, সিপিআই পরে বামফ্রন্টে। আচ্ছা, সেই ইলেকশনে, এই যে মার্চের ইলেকশন ইয়েতে আপনার 72-এ, ওখানে সিপিএম ইলেকশনে সিপিএম 14টা সিট পেয়েছিল ভোটে। আর সিপিআই তো কংগ্রেসের সঙ্গে ছিল। বরানগর কেন্দ্রে সিপিআই প্রার্থী শিবপর্ণ ভট্টাচার্য জ্যোতি বসুকে হারায় 40,000 মার্জিনে। এরা বলে সেই ইলেকশনটা ফার্স্ট ইলেকশন। যাই হোক, তারপরে 76-এ ওই সরকারকে ফেলে দিয়ে নতুন সরকার হলো 77-এ। এই 77-এ বামফ্রন্ট ছিল। পরে বামফ্রন্টে 82-তে সিপিআই জয়েন করল। আচ্ছা, সেই থেকে বামফ্রন্ট। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। দর্শকদের সবাইকে এতক্ষণ ধরে আমাদের সজলদার কথা শোনার জন্য ধন্যবাদ জানাই। সজলদা, এবার একদম পুরো পশ্চিমবঙ্গের, আজকের পশ্চিমবঙ্গের একটু রাজনৈতিক যে বিবর্তনটা
অল্প, মানে অনেকক্ষণ দীর্ঘ হয়ে গেছে আমাদের আলোচনা, এই সময়ও আমাদের কাছে সীমিত, তো অল্প কথায় যে রাজনৈতিক বিবর্তনটা কিভাবে দেখেন আপনি? 34 বছর তা কংগ্রেস সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল, তারপরে একটা দীর্ঘ সময় একটা কালো একটা দিন কাটিয়েছে বাংলা, তারপরে আবার বামেরা এলো, 34 বছর শাসন, সেখানে অবক্ষয়, তারপরে তাদের চলে যাওয়া, তৃণমূলের আসা, তৃণমূল আসার পরে আমাদের যখন এই অনুষ্ঠান যখন আমরা রেকর্ড করছি তখন তার দুদিন পরে আমাদের 29 তারিখ আমাদের ইলেকশন। আমরা জানি না কি হবে, পট পরিবর্তন আদৌ হবে কিনা, মানুষ পরিবর্তন চাইছে কিনা। তো এই যে আমরা ওই অ্যানালিসিসে ঢুকবো না, আমরা ওই কেননা আমরা সেই সমীক্ষা করতে বসিনি। আমরা জানতে চাইছি সজলদা, আপনার মতন একজন প্রবীণ একজন রাজনৈতিক সচেতন মানুষের কাছে এটাই যে ঠিক কিভাবে দেখছেন আপনি, আপনার চোখে ঠিক কিভাবে দেখছেন রাজনৈতিক প্রেক্ষাপটটা আস্তে আস্তে কিরকম পরিবর্তন হচ্ছে, এটা আপনার চোখে দেখা, আপনার ভাষায় একটু। পরিবর্তন তো কিছু না, পরিবর্তন যেটা হচ্ছে রাজনীতিতে সেটা হচ্ছে, আমি কংগ্রেস আমল দেখেছি, কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন তখন বিধানচন্দ্র রায়, তারপর প্রফুল্লচন্দ্র সেন এলেন, তারপরে অজয় মুখার্জি, না সিদ্ধার্থ সম্প্রদায় কংগ্রেসে, অজয় মুখার্জি যুক্তফ্রন্টের ছিলেন ওই সময় যখন কংগ্রেস সরকার, তখন অজয় মুখার্জি সেচ মন্ত্রী ছিলেন। যাই হোক, এদের মধ্যে কিন্তু ব্যক্তিগতভাবে মানে যে আমি কিছু এখান থেকে রোজগার করবো একদমই কোনোদিন দেখিনি। আমাদের মানে এলাকাগতভাবে যারা কংগ্রেসী করতো তাদের মধ্যেও দেখিনি। হ্যাঁ, তারা হয়তো কারণ কিছু উপকার করে আত্মতৃপ্তি পেতে পারেন, কিন্তু এখান থেকে যে রোজগার করা যায়, এখান থেকে অমুক করা যায়, তাদের মধ্যে আমি কোনো দিক মানে রাজনীতিটা তখনও প্রফেশনাল হয়ে ওঠে, একদমই হয়ে ওঠে, একদমই না। আমি ছোটবেলায় যে অঞ্চলে ছিলাম, কাশীপুর শেষ, বড়নগর শুরু হচ্ছে, এরকম একটা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত অঞ্চল, সেখানে কংগ্রেসীও ছিল, বামপন্থীরাও ছিল, কিন্তু কারোর মধ্যে চরিত্র হনন এরকম ভাবে করবো যে এখান থেকে রোজগার করব, আমি কোনো পার্টির মধ্যে দেখিনি। মানে এটা আপনি মানে দৃঢ়তার সঙ্গে বলতেই পারেন। হ্যাঁ, ঠিক আছে, এরপরে আমরা আসছি আরো খানিকটা বিশ্লেষণ নিয়ে, তার আগে একটা ছোট্ট বিরতি। নমস্কার, বিরতির পর আবার আমরা এলাম। সজলদা আমাদের সাথে রয়েছে। সজলদা, আজকে পশ্চিমবঙ্গ না, সমগ্র ভারতবর্ষে একটা রাজনীতিতে একটা অদ্ভুত রসায়ন সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে কর্পোরেট কালচার। মানে রাজনৈতিক দলেরা সাংঘাতিকভাবে মানে কর্পোরেটের উপর নির্ভরশীল, সেটা বিজ্ঞাপন থেকে আরম্ভ করে সমস্ত কিছু, মানে তাদের অ্যাটিটিউড বলুন, তাদের অ্যাডমিনিস্ট্রেশন বলুন, তাদের আইটি নির্ভরতা, সমস্ত কিছু একটা কর্পোরেটের মতন। এবং সেখানে সাপ্লাই লাইনটা যারা মেনটেন করছে তারা দিয়ে আসছে শুধুমাত্র মানে কিছু পাওয়ার আশা। এই যে আপনি যে বললেন, আপনার কথা রেস ধরেই বলছি আর কি, আপনি যে বললেন যে তখন আগেকার দিনে যেটা ছিল না, সেটা হচ্ছে কিছু পাওয়ার জন্য রাজনীতি, সেটা ছিল না, কিন্তু এটা হলো। তো আমার এখানে একদম পুরো স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আপনি যেহেতু একজন বাম মনস্ক মানুষ, আপনাকে প্রশ্ন সেটা হচ্ছে যে বাম আমলেও আমরা 34 বছরে যখন চলছে আর কি, ধরা যাক মধ্যযুগ থেকে 34 বছরের মাঝামাঝি থেকে শেষের দিক অবধি একটা অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করেছিলাম, এবং সাধারণ মধ্যবিত্ত মানুষকেও বলতে শুনেছি যে ক্রন্দন, নন্দন এবং চন্দন জ্যোতিবাবুর এই তিন আমাদের কাছে আমরা পেয়েছি জ্যোতিবাবুর কাছ থেকে। তো এটা কেন? যেই বামেরা মানে একদম তারা
আর কি আদর্শবাদী ছিলেন এক সময়, যাদের আদর্শ নিয়ে কংগ্রেসিরাও কোনো প্রশ্ন চিহ্ন তুলতে পারেননি, কোনোদিন কোনো কাদা ছোড়াছুড়ি করতে পারেননি, তারা কেন তাদের কি হলো, তাদের সেটা আমি একটু জানতে চাই। এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে কি, এই পার্টিটা যখন দেখা গেল যে 67-এর পরে 69-এর সময় বর্গা নিয়োগ, এই বর্গা নিয়োগে দেখা গেল কি কিছু কিছু ছোট যাদের জমি কম তাদেরটাও বর্গা হয়ে গেছে, আর বড় যারা তাদের খানিকটা হয়েছে, আবার তারা এমনভাবে এর মধ্যে ঢুকে গেল পার্টির মধ্যে যে তাদের চাইতে বর্গা তেমন হলো। মানে আপনি বলেন কিছু বেনজল ঢুকে গেছে, বেনজল ঢুকতে আরম্ভ করছে। হয়তো আগে যেমন পার্টি মেম্বারশিপ পেতে গেলে অনেক ট্রায়াল দিতে হতো, অনেক কঠিন পরীক্ষা নিরীক্ষার পর পার্টি মেম্বারশিপ পেত, তারপর দেখা গেল পার্টিকে বাড়াবার জন্য এদের কি সাজকিয়া প্লেনার নাকি, তারপর বলে রেখে গণপার্টি করা হবে, তখন দেখা গেল অনেক বেনজল ঢুকছে, যে সুদ খাটায় সেও পার্টি মেম্বার, যে বড়দালা সেও পার্টি মেম্বার। একদম এই জায়গা থেকে পার্টি স্বীকার করবে কিনা জানি না, আমার ধারণা অবক্ষয় শুরু হয়েছিল, ওই অবক্ষয় শুরু। এখন এরা এই যে সাম্প্রতিক ইলেকশন, এখন অনেক বাদবিট অনেক কাটাছেড়া করার পর এখন দাঁড়াচ্ছে যে অন্যরকম রূপ দেবে, আশা করছি। এখন নতুন ছেলে মেয়ে প্রচুর এসছে, অনেক নতুন মুখ দেখা যাচ্ছে। আগে যারা ছিল তারা প্রায় দু একজন ছাড়া সবাই আশীর্বাদ হয়ে গেছে, তারা মারাও গেছে, অনেকে মারাও গেছে। এখন নতুন মুখের চাহিদা আছে, আর নতুন মুখ যদি আসে তাহলে হয়তো এই পার্টি অন্য কিছু হতে পারে। আচ্ছা, এটা থেকে কি বেরোবে বলে মনে হয় সজলদা? এই যে রসায়নটা, কর্পোরেট কালচার, এই কর্পোরেট কালচার থেকে কি রাজনীতি বেরোতে পারছে সারা ভারতবর্ষে? তার কারণ কি, এরা আগে মাঠে ময়দান নেমে সব পার্টি কাজ করতো, এখন আর মাঠে ময়দান নেমে কাজ করে না। এই যে রাজনৈতিক সংস্থাগুলো আছে যারা অগ্রিম বলে দেবে কোথায়, তারা কাজ করছে, ঠিক। তারপর পরিবর্তে তারা টাকা নিচ্ছে, তারা অফিস খুলে বসে আছে, নিজেরা যে ডাটা সংগ্রহ করতো এখন ওদের দিয়ে সংগ্রহ করাচ্ছে। ঠিক, ব্যাপারটা এখানে একদম ঠিক। ঠিক আছে, নমস্কার, অনেক অজস্র ধন্যবাদ সজলদা আপনাকে আমাদের অনুষ্ঠানে থাকার জন্য। দর্শকদেরও জানাই অজস্র ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।